নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কথায় বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। যখন 2024 সালের জুলাই, তথাকথিত জুলাই বিপ্লব বাংলাদেশে হলো, সেই জুলাই আন্দোলনের সময় প্রচুর পরিমাণে ভারত বিরোধী মনোভাব কিন্তু বাংলাদেশিদের মধ্যে ছিল। আর সেই সময় কিন্তু গুটি কয়েক মানুষ বাদে ম্যাক্সিমাম মানুষ মানে এটাকে প্রমোট করেছে, কেউ কিন্তু এর বাধা দেয়নি। দেখুন, আজকে এই বাংলাদেশেই ঠিক তার উল্টোটা হচ্ছে। 1971 সাল আপনাদের মনে আছে সকলের, বাংলাদেশে কি পরিণতি হয়েছিল। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল আমাদের ভারতবর্ষ। তৎকালীন আমাদের ভারতীয় সেনা প্রচুর স্যাক্রিফাই করেছে এই বাংলাদেশকে স্বাধীন করতে, কিন্তু সেটা ওরা ভুলে গিয়েছে। আজকের ডেটে আমাদের ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে বাংলাদেশে। তারা কারা? তারা হচ্ছে পাকিস্তানের সাপোর্টার, তারা হচ্ছে রাজাকারের সাপোর্টার। আজকের ডেটে কি হচ্ছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্রপাত ঘটে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আন্দোলনের সূত্রপাত ঘটে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন আবারও পাকিস্তান বিরোধী স্লোগান উঠল। এবার উত্তাল হয়েছে সমগ্র ঢাকা। দেখুন, এটা হওয়াই উচিত। প্রত্যেকের কথা একটাই, তাদের কথা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে যে আমরা স্যাক্রিফাই করেছি তার কোনো বিকল্প নেই। হতে পারে রাজনৈতিক দিক দিয়ে অনেক মতভেদ থাকতে পারে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতেও পারে, কিন্তু স্বাধীনতা সংগ্রামে যে অবদান বঙ্গবন্ধু এবং ভারতের রয়েছে সেটার কোনো বিকল্প হয় না। দেখুন, আমরা বারবার বলতাম না যে বাংলাদেশে সার্ভে করলে ভারত এবং পাকিস্তান কোনটার বেশি বিরোধিতা হবে, সবাই কিন্তু আমরা একই উত্তর দিই, সেটা হচ্ছে ভারত বিরোধিতা বেশি পরিমাণে এখন বাংলাদেশে ছেয়ে উঠেছে। কারণ দেখুন, ম্যাক্সিমাম ভারতের সাপোর্টার যারা, তাদেরকে হয় চুপ করিয়ে রাখা হয়েছে বাধ্যতামূলক, না হলে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর যারাও দেশের মধ্যে থেকে দু একটা কথা বলতে চায় তাদেরকে দালাল বলে পরিচয় দেওয়া হয়। কিন্তু এই বাংলাদেশিরাই একটা সময় হয়তো ভুলে গিয়েছিল 1971 সালের মুক্তিযোদ্ধারা কিভাবে 18 থেকে 17-18 বছর, 15-16 বছরের এক একজন যোদ্ধা, তারা কিন্তু এই ভারতেই ট্রেন হয়েছে, ভারত তাদেরকে ট্রেন করিয়েছে। আমাদের তৎকালীন যে সেনা প্রধান ছিলেন, সেই সময় বিশালভাবে সাপোর্ট করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীকে। আর তারপরেই এই বাংলাদেশ তৈরি হয়েছে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকে এরা যেভাবে ভারত বিরোধী মতভেদটা বাংলাদেশের মধ্যে প্রচার করছে, প্রমোট করছে, তাতে সাধারণ যে বাচ্চাগুলো এখনকার জেনারেশনের, সেগুলোর মধ্যেও কিন্তু ভারতের বিরোধিতা সৃষ্টি হচ্ছে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যে পাকিস্তান বিরোধী স্লোগান হবে, রাজাকার বিরোধী স্লোগান হবে, সেটা কিন্তু আমরা কোনো সময়েই আশা করেছিলাম না। যাই হোক, এই ধরনের একটা স্লোগান আমাদের সত্যিই কোথাও না কোথাও একটু মনোবল বাড়িয়ে দেয়। কারণটা কি দেখুন তো, বাংলাদেশকে আমরা কোনোদিনই অকুপাইড করতে চাইনি, আমরা কোনোদিনই বাংলাদেশকে আমাদের ভারতের মধ্যে নিতে চাইনি। এটা কিন্তু বাংলাদেশের যে বিশেষজ্ঞ যারা রয়েছে, রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই একই কথা বলেন, যদি ভারত কোনোদিন বাংলাদেশকে অকুপাইড করতে চাইতো তাহলে কিন্তু বাংলাদেশের কিছু করা ছিল না। কারণ তৎকালীন সময় 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারত, কাদেরকে নিয়ে? মুক্তিযোদ্ধা বাহিনীকে নিয়ে। সেই সময় ভারতের সেনারা বাংলাদেশে ছিল, বড় বড় শহরে ভারতের সেনারাই বাংলাদেশে ছিল। তা স্বাভাবিক ব্যাপার, যদি ভারতের সেনা বাংলাদেশকে অকুপাইড করতেই চাইতো তাহলে সেখান থেকে সেনা কেন সরাবে? প্রথম এই কোশ্চেনটার অ্যান্সার আজ পর্যন্ত কোনো বাংলাদেশি রাজাকারদের কাছে নেই। তাই আমি একটাই জিনিস প্রত্যেককে বলতে চাই, যে ভারতের কোনো সময় মোটিভ ছিল না বাংলাদেশকে অকুপাইড করা। হ্যাঁ, ভারতের একটা মোটিভ ছিল, যে বাংলাদেশ যেন কোনো সময় পাকিস্তানের দিকে না গড় দেয়। মানে একটা সময় হতে পারে না যে বাংলাদেশ হয়তো অনেকটাই হয়েছে, যেরকম হচ্ছে আর কি এখন, যে ডেভেলপ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারা বলে যে, ওই বাংলায় একটা গান রয়েছে জানেন তো, যে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তো সেই গানটার হিসাবে গেলে আর কি, বাংলাদেশ এখন সবকিছু পেয়েছে, তাই সে কোথায় যাচ্ছে? চীনের দিকে যাচ্ছে, সে পাকিস্তানের দিকে যাচ্ছে। এইটা ভারতবর্ষ কোনোদিন চেয়েছিল না। ভারত চেয়েছিল
যে বাংলাদেশ আমাদের সহযোগিতা না করলেও আমাদের বিপক্ষে যেন না যায়, আমাদের শত্রু দেশের পক্ষে যেন না হয়। আজকে লস্কর তাইবা যে ওদের আতঙ্কবাদী সংস্থা, বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমানে দুজনের মিলিত আতঙ্কবাদী সংস্থা, সেই সংস্থা এখন বাংলাদেশে এসে ঘাঁটি করছে। তারা আমাদের ভারতের পূর্ব দিক থেকে আমাদের ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। আর এই সব জিনিসগুলো কিন্তু খুব সামান্য জিনিস নয়, এগুলো অনেক বড় থ্রেট আমাদের সিকিউরিটির দিক দিয়ে। যে কারণে আমাদের বর্তমানে বাংলাদেশ বর্ডারে, ভারত এবং বাংলাদেশ বর্ডার যে 4000 কিলোমিটারেরও বেশি যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে আমাদের কিন্তু সেনাবাহিনীর তৎপরতা বাড়াতে হচ্ছে। এইটা কোনোদিনই হতো না যদি বাংলাদেশ তাদের ওই এজেন্ডা, প্রথম থেকে যে এজেন্ডা তারা ধরে রেখেছিল যে পাকিস্তানের বিপক্ষে থাকবে, তারা কোনো সময় পাকিস্তানকে তাদের দেশের মধ্যে প্রবেশ করতে দেবে না, তাহলে কিন্তু আজকের ডেটে এইটা কোনোদিনই তাদেরকে দেখতে হতো না। আমাদের যে চিকেন নেক নিয়ে তারা বিভিন্ন রকম কথা বলেছে, তো এইসব কথাগুলো তো আমরা শুনতে অভ্যস্ত নই, আর আমরা এইসব কথা শুনে কিন্তু তোমাদেরকে ছেড়েও দেবো না, সোজা কথা। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান উঠেছে, কি ভাবছো যে এটা কি শুধুমাত্র স্লোগান? মোটেই না, এটা শুধুমাত্র সূত্রপাত হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই চেয়ারটাকে নড়াবার। খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে, আর পালানোর জায়গা কিন্তু সে পাবে না। হতে পারে কয়েকজন উপদেষ্টা ভেঙে চুরে পালানোর চেষ্টা করেছে এখনো পর্যন্ত, কিন্তু কিন্তু বহু দূর রয়েছে সেই রাস্তা, পালাবার রাস্তা। এখন সাধারণ মানুষ বুঝতে শিখেছে এই যে বাংলাদেশে ইলেকশন হবে। আমাদের ভারতের প্রথম থেকে একটাই কথা, যে শেখ হাসিনা হচ্ছে আমাদের দেশে আশ্রিতা, সে রাজনৈতিক যে থ্রেট, সেই থ্রেটের জন্য তারা ভারতে এসে আশ্রয় নিয়েছে। এবার ভারতে এসে যখন আশ্রয় নিয়েছে, অবভিয়াসলি ভারত সরকারের দায়িত্ব তাকে সেফলি বাংলাদেশে পাঠানো। কিন্তু সেফ কখনই পাঠাবে? যখন তার এগেনস্টে যে সমস্ত এলিগেশনগুলো রয়েছে সেগুলো প্রমাণিত হবে। প্রমাণিত না হয়েই যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে তো আর ভারত বাংলাদেশকে ওই শেখ হাসিনাকে লাড্ডুর মতো তুলে দেবে না, তাই না? তো এখন বাংলাদেশ বুঝতে পারছে, বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করে ফেলেছি। একটা সময় ওই যে শেখ হাসিনাকে, তা অনেকে তো এখনো বলে যে শেখ হাসিনাকে তো আমরা এইরকম করতে চাইনি, আমরা এই ধরনের বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম যে এই যে কোটা বা এই যে সংরক্ষণ, সেই সংরক্ষণের বিরুদ্ধে কথা বলতে। তো সংরক্ষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কি হয়েছে, কিছু মানুষ সুযোগ পেয়েছে, আর সুযোগ পেয়ে তারা বাংলাদেশের গদিতে এসে বসেছে, যাদের অনেক দিনের নজর ছিল ওই বাংলাদেশের গদিটা। কারণ দেখুন, বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে রয়েছে না, যেখান থেকে ভারতকে থ্রেট দেওয়া খুব সহজ। ওই যে চিকেন নেক, আমি তো সারা জীবন বলে আসছি যে যখনই ভারত তৈরি হয়েছে তখন ওই চিকেন নেকের 22 কিলোমিটার কেন রাখা হয়েছে। প্রথম কথা আমার এটাই, যে পশ্চিমবঙ্গের ম্যাপটা যখন তৈরি হলো, বাংলাদেশ থেকে বেরিয়ে আসলো, তখন কেন ওই 22 কিলোমিটার রাখা হলো? বাংলাদেশের উত্তরাঞ্চল যেটা রয়েছে, সেই উত্তর দিকটাতে ম্যাক্সিমাম ছিল হিন্দু বহুল এলাকা, তাহলে সেটাকে কেন ভারতের সঙ্গে যুক্ত করা হলো না? এই অনেক ভুল রয়েছে, জানেন তো, এসবগুলো অনেক ভুল রয়েছে। 1971 সালে যখন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দিল, তখনও কিন্তু এটা নিয়ে একটা সমাধান করতে পারত। যাক, যা হবার হয়ে গিয়েছে। এখন যে সূত্রপাতটা ঘটছে সেটা কিন্তু পাকিস্তানের জন্য, রাজাকানের জন্য, আর ওই আসিম মুনির যে বারবার আমাদের ভারতের দিকে খারাপ দৃষ্টি দেয় এবং বারবার আমাদের ভারতের দিকে বিভিন্ন রকম কথা বলে, যে কথাগুলোর হয়তো কোনো মিনিংই থাকে না, তো সেই মানুষটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই, বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু অন্যদিকেও সুচ ফোটাতে পারি। আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাবো বন্ধুরা, এই যে বাংলাদেশে ঢাকা থেকে 1971 সালে মুক্তিবাহিনীর যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আবার স্লোগান উঠলো রাজাকার বিরোধী এবং পাকিস্তান বিরোধী। তাহলে কি আবারও একটা সূত্রপাত ঘটছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতির পতনের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আর আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করুন আর না করুন, একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু মহলের অনেকের কাছে পৌঁছে দেবেন। তো চলুন
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।